এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের 11 জন নিহত। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলা, নিহত 4। প্রতিশোধ নেয়ার হুঙ্কার রাশিয়ার। গাজায় 3 দিনে 300 ফিলিস্তিনকে হত্যা। কাতারে গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, সহিংসতা চলছে। ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার সংবাদকর্মী নিহত। গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের 11 জন নিহত। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের 11 জন নিহত হয়েছেন। শনিবার ভোরে আল গোলা নামের ওই পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে 7টি শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এসব তথ্য জানিয়েছে। এএফপির তোলা ছবিতে দেখা গেছে গাজা গোজায়া এলাকার বাসিন্দারা আল গোয়ালা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন। মাটির উপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাশাল বলেন, হামলার বাড়িটি পুরোপুরি ধ্বংস করা হয়ে গেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা রয়েছেন। হামলার বিষয়ে জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তারা। এই হামলা নিয়ে আল গোয়ালা পরিবারের প্রতিবেশী আহমেদ মুসা বলেন, বড় একটি বিস্ফোরণে আমাদের ঘুম ভেঙে যায়। সবকিছু কাঁপছিল। ধ্বংস হওয়া বাড়িটিতে নারী ও শিশুরা ছিল। সেখানে হুমকি হয়ে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা 5 জন নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। পাকিস্তানের বেলুচিস্তানে বোমা হামলায় নিহত 4। পাকিস্তানের বেলুচিস্তানের তুরবাত শহরে শনিবার 4 জানুয়ারি বোমা বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত অন্তত 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো 32 জন। দেশটির পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে জিও নিউজ। দেশটির আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে আহত 5 জনের অবস্থা আশঙ্কাজনক, তবে বিস্ফোরণের ধরন কেমন তা এখন পর্যন্ত স্পষ্ট নয়। বিস্ফোরণের একটি ভিডিও ফুটেজ জিও নিউজের কাছে এসেছে। জিও নিউজ বলেছে, রাস্তা দিয়ে বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল এবং হুট করে বিস্ফোরণ হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে পুলিশের সিনিয়র সুপারিনটেনডেন্ট এসএসপি জোয়েব মহসিনও আহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে তার পরিবারের 6 জন সদস্য আহত হয়েছেন। পুলিশ বলেছে, বিস্ফোরণের সময় মহসিন ও তার পরিবারের ওই এলাকা দিয়ে যাচ্ছিল। নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ হামলার দায় স্বীকার করেছে। বিস্ফোরণে নিহতরা হচ্ছে নূর খান, আব্দুল ওয়াহাব, উজাস এবং লিয়াকত আলী। নিহত 4 জনই বেলুচিস্তানের বিভিন্ন এলাকার বাসিন্দা। প্রতিশোধ নেয়ার হুঙ্কার রাশিয়ার। মার্কিন সরবরাহকৃত 8টি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বেলগোরদ অঞ্চলে হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এরপরেই দেশটি প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে। শনিবার 4 জানুয়ারি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত 3 জানুয়ারি যুক্তরাষ্ট্রের তৈরি এটিএসিএমএস ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ভূখণ্ড থেকে বেলগোরদ অঞ্চলে হামলার প্রচেষ্টা চালানো হয়েছে। কিয়েভের এসব পদক্ষেপ পশ্চিমাদের তত্ত্বাবধানে হয়েছে এবং এর জবাব দেওয়া হচ্ছে। কিয়েভের এসব পদক্ষেপ পশ্চিমাদের তত্ত্বাবধানে হয়েছে এবং এর জবাব দেওয়া হবে। রুশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে 8টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করা হয়েছে, তবে কোথায় এবং কখন এসব ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে সে সম্পর্কে কিছু বলা হয়নি। রাশিয়ার এসব দাবি নিয়ে ইউক্রেনের কর্মকর্তারা কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন গত বছরের শেষের দিকে ইউক্রেনকে রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয়। এতে করে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের মাত্রা আরও তীব্র হয়েছে। গাজায় 3 দিনে 300 ফিলিস্তিনকে হত্যা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।
গত 3 দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় 3 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। রোববার 5 নভেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইনে প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আল জাজিরা বলেছে, গত শনিবারে ইসরায়েলি হামলায় 60 জনের বেশি নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ইসরায়েলি বাহিনী বুরেইজি শরণার্থী ক্যাম্পের সামনে জড়ো হওয়া লোকদের উপরও হামলা চালায়। এতে অন্তত 4 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এছাড়া গাজার বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 2023 সালে 7 অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে শত শত ক্ষেপণাস্ত্র ছুড়ে হামাসের যোদ্ধারা সেই সঙ্গে ইসরায়েলি ভূখণ্ড ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়। এতে ইসরায়েলি নিহত হয় অন্তত 1200। এছাড়া অন্তত 250 জনকে জিম্মি করে হামাস। এর জবাবে সেই দিনই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। সেই যুদ্ধ এখন পর্যন্ত চলছে। এতে গাজায় এখন পর্যন্ত নিহতর সংখ্যা 45,000 ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং লাখ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। কাতারে গাজা যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, সহিংসতা চলছে। গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারে হামাসের সঙ্গে আবার আলোচনা শুরু হয়েছে বলে গতকাল শনিবার জানিয়েছে ইসরায়েল। এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যে গাজায় নতুন করে বোমাবর্ষণে 30 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার ভোরে গাজা নগরীর আল গোয়ালা পরিবারের বাড়িতে বিমান হামলায় 11 জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 7টি শিশুও রয়েছে। গাজা ইসরায়েলের চলমান হামলার মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাংস কাতারে হামাসের সঙ্গে জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা পুনরায় শুরু হওয়ার খবর নিশ্চিত করেছেন। 2023 সালে 7 অক্টোবর গাজায় সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে হামলা চালিয়ে প্রায় 1200 মানুষকে হত্যা করে জিম্মি করে নিয়ে যায় আরো প্রায় 250 জনকে। কাংচের কার্যালয় থেকে বলা হয়, হামাসের হাতে জিম্মি ইসরায়েলের নারী সেনা সদস্য লিরি আলবাগের স্বজনদের মন্ত্রী বলেছেন, জিম্মিদের মুক্তি করে আনার চেষ্টা চলছে। জিম্মি মুক্তি নিয়ে আলোচনার জন্য গত শুক্রবার ইসরায়েলের একটি প্রতিনিধি দল কাতার গেছে বলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সংবাদকর্মী নিহত। ইউক্রেনের দনেস্ক শহরের কাছে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রাশিয়ার সংবাদপত্র ইজভেস্তিয়ার এক সংবাদকর্মী নিহত হয়েছেন। শনিবার ইজভেস্তিয়া কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। দৈনিক সংবাদপত্রটির টেলিগ্রাম চ্যানেলে বলা হয়েছে, ইজভেস্তিয়ার ফিনান্স প্রতিনিধি আলেকজান্ডার মার্তেমিয়ানোভকে বহনকারী একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী। যোগাযোগের সুনির্ধারিত ক্ষেত্র থেকে অনেকটাই দূরে ছিল গাড়িটি। ইজভেস্তিয়া কর্তৃপক্ষ বলেছে, গাড়িটি রাশিয়া নিয়ন্ত্রিত দনেস্ক অঞ্চলের প্রধান শহর দনেস্ক এবং উত্তরের হরলিভকা শহরকে সংযোগকারী একটি হাইওয়ে দিয়ে ভ্রমণ করেছিল। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া